হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা প্রায় সবাই স্মার্টফোন অথবা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসলে এগুলো আমাদের উপকারে আসলেও সেটার ক্ষতির পরিমাণ আরো কতটা গভীর হতে পারে? তো আমেরিকান সরকার দীর্ঘদিন ধরে মানুষের পার্সোনাল তথ্য বেআইনিভাবে চুরি করে আসছিল। কিন্তু একটা সময় একজন লোক তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সারা পৃথিবীর মাঝে সে আমেরিকাকে কাঁপিয়ে তুলেছিল। যার কারণে সেই লোকটি সাধারণ মানুষের মাঝে হিরো হয়ে উঠেছিল। আজকের মুভিটি স্নুডেন নামের একজন হ্যাকারের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর নির্মিত। তো চলুন মূল গল্পে প্রবেশ করি। মুভির শুরুতে আমাদেরকে একটা আর্মি ট্রেনিং ক্যাম্পে দেখানো হয়। এখানে আমাদেরকে মুভির মূল ক্যারেক্টার স্নুডেনকে দেখানো হয়। স্নুডেন এখানে মিলিটারি ট্রেনিং নিচ্ছিল। স্নুডেন মিলিটারিতে জয়েন করেছে কারণ তার পরিবারের বেশিরভাগ সদস্যই মিলিটারিতে জব করে। কিন্তু স্নুডেনের মিলিটারির প্রতি খুব বেশি ইন্টারেস্ট নেই। তবে সে যে কোনো উপায়ে তার দেশের সেবা করতে চায়। স্নুডেনের কম্পিউটারের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে। সেই সাথে এসব বিষয়ে সে অনেক বেশি ট্যালেন্টেড। আর এসব কম্পিউটার রিলেটেড কাজে সে অনেক ফাস্ট এবং অ্যাডভান্স। সে অনেক কম সময়ে কোডিং করে হ্যাকিং এর জন্য বিভিন্ন প্রোগ্রাম বানিয়ে ফেলতে পারে। এরপর সিন শিফট হয় 2004 সাল, যেখানে স্নুডেনকে বলা হয় সে অনেক পারফেক্টলি তার ট্রেনিং কমপ্লিট করেছে। তাই যদি সে চায় তাহলে মিলিটারিতে এখন জয়েন করতে পারে। এজন্য স্নুডেন দেরি না করে এই অফারটি অ্যাকসেপ্ট করে। কিন্তু সময় যেতে থাকে আর তার প্রতিনিয়ত মনে হয় যে তার এই বডিটা মিলিটারির জন্য তৈরি করা হয়নি, কারণ মিলিটারি সেক্টরটা অনেক বেশি পরিশ্রমের জায়গা। কিন্তু এরপরও স্নুডেন নিজের সবটা দিয়ে চেষ্টা করে যাতে সে বাকি মিলিটারিদের মতো ভালো করতে পারে। কিন্তু একদিন সকালবেলা ডিউটিতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে বেড থেকে নামতে গিয়ে অসতর্কভাবে মাটিতে পা রাখলে তার পুরো পা খুব খারাপভাবে মচকে যায়, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এখানে তার রিপোর্ট দেখার পরে ডক্টর তাকে বলে অনেক শীঘ্রই তোমাকে আর্মি থেকে বের করে দেওয়া হবে, কারণ স্নুডেন পায়ের মধ্যে যে ব্যথা পেয়েছিল সেটা তার পার্মানেন্ট ইনজুরি হয়ে গিয়েছিল। আর এই ইনজুরি নিয়ে সে আর্মিতে সার্ভাইভ করতে পারবে না। এই ব্যাপারটা জানার পর স্নুডেন অনেক কষ্ট পায়, কারণ সে সবসময় নিজের দেশের সেবা করতে চাইতো। আর মন খারাপ দেখে ডক্টর তাকে বলে মিলিটারি ছাড়াও আরো অনেক পেশা আছে যার মাধ্যমে তুমি নিজের দেশের সেবা করতে পারবে। এজন্য তোমার মিলিটারি ছেড়ে অন্য কিছু ট্রাই করা উচিত। এরপর থেকে স্নুডেন বেশিরভাগ সময় কম্পিউটারে কাটাতে শুরু করে। এখানে অনলাইনের মাধ্যমে স্নুডেনের সাথে মিলি নামের একটা মেয়ের পরিচয় হয়। স্নুডেন আর মিলির মধ্যে কথা চলতে থাকে আর ধীরে ধীরে তারা একজন আরেকজনকে পছন্দ করে ফেলে। মিলির ফটোগ্রাফির প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, যার কারণে স্নুডেনের সাথে তার চিন্তা ভাবনার খুবই মিল ছিল। স্নুডেন এখন পুরোপুরি মিলিটারি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এজন্য এখন সে সিআই এর জন্য অ্যাপ্লাই করে। এখানে ব্রায়ার নামের একটা লোক তার ইন্টারভিউ নেয়। সে স্নুডেনের পারফরমেন্স দেখে খুব খুশি হয়। এরপর ট্রেনিং এর জন্য স্নুডেনকে ওয়েস্ট ভার্জিনিয়াতে পাঠিয়ে দেয়। তখন সময়টা 2006 সাল। তাকে ট্রেনিং এর জন্য টেকনিশিয়ান ডিপার্টমেন্টে পাঠানো হয়, যেখানে তার সাথে ল্যাব টেকনিশিয়ান হ্যাক ফরেস্টারের দেখা হয়। এই ডিভাইসগুলো দেখে টেকনিক্যাল বিষয়ে তার আরো ইন্টারেস্ট বেড়ে যায়। ল্যাব টেকনিশিয়ান তাকে তার নেক্সট প্রজেক্টের ব্যাপারে জানায়। এই প্রজেক্টে সে এমন একটা ডিভাইস বানাবে যেটা রুবিক্স কিউব থেকেও অনেক ছোট হবে। সেনশিপ হলে দেখানো হয় ব্রায়ন নামের একজন তাদের সবাইকে ট্রেনিং এর জন্য প্রথম টাস্ক দিয়েছে। টাস্ক মোতাবেক তাদেরকে সিক্রেট কমিউনিকেশন এর জন্য একটা নতুন কোড বানাতে বলা হয়, তাও মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে। সবাই সেটির কাজ শুরু করে দেয়, কিন্তু স্টুডেন্ট এই টাস্কটা মাত্র 38 মিনিটে কমপ্লিট করে ফেলে। এটা দেখে ব্রায়নের সাথে অন্য সবাই শকর হয়ে যায়, যার কারণে স্নুডেনেরও অনেক খুশি লাগে, কারণ সে সবার থেকে ভিন্ন কিছু করেছে। এভাবে সময় যেতে থাকে আর তাদের ট্রেনিং চলতে থাকে। যাই হোক, পরের সিনে দেখানো হয় ট্রেনিং এর জন্য সব লোকদেরকে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়। এখানে প্রথমবারের মতো স্নুডেনের সাথে মিলির দেখা হয়। এতদিন ধরে দুজনে শুধু অনলাইনে কথা বলেছিল, যার কারণে এর আগে তাদের কখনো দেখা হয়নি। তাই দুজন দুজনের সাথে দেখা করে অনেক খুশি ছিল। তারা দুজন অনেক ভালো টাইম স্পেন্ড করে। এখানে স্নুডেন তার কাজের ব্যাপারে মিলিকে কিছুই বলে না। সে যে সিআইতে কাজ করে এই ব্যাপারটা মিলির কাছ থেকে গোপন রাখে। উল্টে সে মিলিকে বলে সে ফরেন মিনিস্ট্রিতে কাজ করে। এভাবে কিছুদিন তাদের দুজনের কথাবার্তা চলতে থাকে আর তারা বেশ ভালো সময় কাটাতে থাকে। কিছুদিন পর স্নুডেন আবার ভার্জিনিয়াতে ফিরে আসে,
যেখানে স্নুডেন ব্রায়ানকে সিআই এর সব ডিভাইস আর সিস্টেমের সিকিউরিটির ব্যাপারে জিজ্ঞেস করে, যাতে কেউ সেই সিস্টেমগুলোর ভুল ব্যবহার করতে না পারে। এতে ব্রায়ান তাকে বলে তাদের সিস্টেম এতটাই নিরাপদ যে কোনো সাইবার হ্যাকার এটা হ্যাক করতে পারবে না। কিন্তু আমাদের আসল শত্রু হচ্ছে রাশিয়া, চীন আর জাপান। এই লোকগুলো আমাদের সিস্টেমে মেলওয়্যার করতে পারে। তাই আমাদের ডিপার্টমেন্টে তোমাদের মতো লোকদের প্রয়োজন, যাতে আমরা সেসব হুমকি থেকে নিরাপদ থাকতে পারি। স্নুডেন ব্রায়ানের কথায় মোটামুটি একটা আস্থা পাই। এরপর স্নুডেন তার প্রথম অ্যাসাইনমেন্ট করার জন্য জেনেভে চলে যায়। এখানে তার কাজ ছিল সিআই এর সিকিউরিটি সিস্টেম চেক করতে আর তাকে নতুন একটা সিকিউরিটি সিস্টেম ইনপুট করতে, যাতে কেউ সেটাকে হ্যাক করতে না পারে। জেনেভা পৌঁছে স্নুডেন তার কাজে লেগে পড়ে। সেখানে টেকনিশিয়ানদের সাহায্য নিয়ে সে প্রথমে সেখানের সিস্টেম বোঝার চেষ্টা করে। এরপর সে নিজে নিজেই সেগুলোকে হ্যাক করার চেষ্টা করে, যাতে ওই সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে পারে। এরপর যাতে সেগুলোকে ঠিক করতে পারে, তাই সে বারবার সিস্টেমকে হ্যাক করতে শুরু করে। এজন্য সিস্টেমে বারবার প্রবলেম হতে শুরু করে। এই প্রবলেম দেখে জেনেভার সিআই হেড তাকে নিজের রুমে ডেকে নেয় আর তাকে বলে, তুমি যে কাজ করছো সেটা ভুল, কারণ এর মানে হচ্ছে তোমার কাছে সিআই এর সম্পূর্ণ ডেটা আছে আর এটাকে পারমিশন ছাড়া অ্যাক্সেস করা অনেক বড় একটা অপরাধ। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেই ডেটাগুলোকে ডেস্ট্রয় করে দাও, নয়তো তোমার বিরুদ্ধে আমাদেরকে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। স্নুডেন সব ডেটা নষ্ট করতেই যাচ্ছিল, তখনই তার কাছে সিআই এর আরেকটা এজেন্ট আসে। এই এজেন্টের নাম গ্রাবিয়েল। গ্রাবিয়েল স্নুডেনকে একটা নতুন অ্যাপ দেখায়, যেটার হেল্প নিয়ে তারা যে কারোর ডিটেল ইনফরমেশন বের করতে পারবে। আসলে এই অ্যাপটাই একটা সার্চ ইঞ্জিনের মতো। স্নুডেন এই নতুন অ্যাপ দেখে টেকনোলজির ব্যাপারে আরো বেশি ইন্টারেস্ট ফিল করে। এরপর সিন শিফট হলে দেখা যায় স্নুডেন একটা পার্টিতে এসেছে, যেখানে তার সাথে সিআই এজেন্ট পেডিসের দেখা হয়। সে তাকে নতুন একটা অ্যাসাইনমেন্ট দেয়। এই অ্যাসাইনমেন্টে স্নুডেনকে মার্বেন নামের একটা লোককে ট্র্যাক করতে হবে, কারণ সিআই এর সন্দেহ ছিল সেই লোকটা কিছু ক্রাইমের সাথে জড়িয়ে ছিল। এই কাজ করার জন্য স্নুডেন গ্রেভিয়েলের অ্যাপের হেল্প নিয়ে মার্বেনের ব্যাপারে ডিটেল বের করে, কিন্তু এখানে তারা তেমন ভালো কোনো পয়েন্ট খুঁজে পায় না যেটার হেল্প নিয়ে তারা তাকে গ্রেফতার করতে পারবে। তাই এবার গ্রাবেল আর স্নুডেন মিলে একটা প্ল্যান করে। তারা ঠিক করে তারা তাকে ব্ল্যাকমেইল করে সব সত্যি বের করার চেষ্টা করবে। এর জন্য স্নুডেন আর গ্রাবেল প্রথমে তার ঘরের সব সিস্টেম হ্যাক করে ক্যামেরার অ্যাক্সেস নিয়ে ফেলে। এরপর তারা দুজন মার্বেনের বোনের ভিডিও রেকর্ড করে ফেলে, যেটাতে সে ড্রেস চেঞ্জ করছিল। এরপর তারা দুজন মার্বেনের ওয়াইফ আর মেয়ের ব্যাপারেও ইনফরমেশন বের করে ফেলে, আর এতটুকু ইনফরমেশন তাদের জন্য যথেষ্ট ছিল। এই ইনফরমেশনের হেল্প নিয়ে তারা মার্বেনের মুখ থেকে সত্যি বের করতে পারবে। স্নুডেন এসব ইনফরমেশন নিয়ে প্যারিসকে দিয়ে দেয়। তখন প্যারিস তাকে বলে তারা মার্বেনকে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং করার কেসে ফাঁসিয়ে দিবে। এরপর সে যদি একবার অ্যারেস্ট হয়ে যায়, তাহলে আমরা তাকে আমাদের কেসের স্টাডির মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারবো। সাথে সব ইনফরমেশন নেওয়ার জন্য আমরা তাকে কোর্সও করতে পারবো। এসব কিছু শুনে স্নুডেন রেগে যায়, কারণ নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভের কেস ভয়ঙ্কর হতে পারে। স্নুডেনের একটু করে মনে হতে থাকে যে তারাই একটা মানুষকে নিয়ে যে গেম খেলছে এটা ঠিক হচ্ছে না। স্নুডেনের কথা শুনে প্যারিস রেগে গিয়ে তাকে হুমকি দেয়। প্যারিস তাকে বলে, যদি তুমি আমাদের কাজের মাঝখানে আসো, তাহলে আমি তোমাকে কেসে ফাঁসিয়ে দেব আর সিআইএ তখন তোমার পেছনে পড়ে যাবে। স্নুডেন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবেই কয়েক বছর কেটে যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় তখন সময়টা 2009 সাল। স্নুডেন এখন জাপানে আছে। এখানেও সে সিআই এর জন্য কাজ করছে। এখানে সে জানতে পারে সিআই এর কাছে এমন একটা অ্যাপ আছে যেটা যে কোনো কমিউনিকেশনকে ট্র্যাক করতে পারে। এর মানে হচ্ছে এটা গ্রাবিয়েলের অ্যাপের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তো এখানে স্নুডেন নতুন নতুন কাজ পেতে শুরু করে। এখন তাকে একটা মাইক্রো চিপ বানানোর কাজ দেওয়া হয়। এই মাইক্রো চিপটাকে সিআই এর লোকেরা পুরো জাপানে কাজে লাগাতে পারবে। তারা মূলত এটাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজে লাগাবে, কারণ তারা জানে জাপান এখন আর আমেরিকার বন্ধু রাষ্ট্র নয়। যদি পরিস্থিতি আরো খারাপ হতে থাকে, তাহলে তারা নিজের দেশকে রক্ষা করার জন্য একটা ক্লিক করে জাপানের সব ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিবে। আমেরিকা অন্য দেশগুলোতে এই কাজ আগেই করে ফেলেছে। উদাহরণস্বরূপ চায়না, অস্ট্রেলিয়া, জার্মানিতে তারা এই কাজ অনেক আগেই করেছে এবং এই ব্যাপারে এনএসএও জেনে গিয়েছে। এনএএস হলো ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, অর্থাৎ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গোয়েন্দা সংস্থা। আমেরিকার জন্য এখন শুধু সন্ত্রাসী আমলাই নয়, বরং পলিটিক্যাল
লিগ্যাল আমলারও সংখ্যা রয়েছে। এজন্য তারা সবার ডেটাকে কালেক্ট করার চেষ্টা করছে, যাতে তারা এমন কিছু বের করতে পারে যেটা দিয়ে তারা চাইলেই তাদের শত্রুকে ব্ল্যাকমেইল করতে পারবে। আর ব্ল্যাকমেইল করে তারা সব ইনফরমেশন কালেক্ট করতে চায়। এরকম করে আমেরিকায় এখন পর্যন্ত 25 লাখ মানুষের পার্সোনাল ডাটা বের করে ফেলেছে। আর ধীরে ধীরে এনএসএ সব দেশের কন্ট্রোল নিয়ে এবং তাদের পার্সোনাল ডাটা অবৈধভাবে সংগ্রহ করে আমেরিকাকে পৃথিবীতে সর্বোচ্চ শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এসব কিছু জানার পরে স্নোডেন প্রতিদিন এটাই ভাবতে থাকে যে এনএসএ যেটা করছে সেটা ঠিক করছে না, কারণ পৃথিবীতে প্রতিটি মানুষের নিজের প্রাইভেসি রয়েছে। স্নোডেন তার দেশকে যতই ভালোবাসুক তবু সে চায় না তার দেশ এমন কিছু করুক যেটা মানুষের প্রাইভেসির ক্ষতি করবে। এরই মধ্যে একদিন স্নোডেন মিলির সাথে দেখা করে। স্নোডেন দেখে যে মিলি তার প্রাইভেট ছবি কম্পিউটারে সেভ করে রাখছে। স্নোডেন তাকে এমনটা করতে মানা করে, সেই সাথে তাকে নিজের ছবি ডিলিট করতেও বলে, কিন্তু মিলি তার কোনো কথাই শুনে না। কথার এক পর্যায়ে এই ব্যাপার নিয়ে স্নোডেন আর মিলির মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর স্নোডেন আবার জাপানে ফিরে আসে। এরপর সে নিজের অ্যাসাইনমেন্ট শেষ করে এনএসএ এর চাকরি থেকে রিজাইন দেয়। তার মনে হয়েছে যে দেশের জন্য কাজ করলেও পরোক্ষভাবে সে এনএসএ এর মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে। স্নোডেনের মধ্যেও প্রচন্ড অপরাধ বোধ জেগে উঠে, কারণ সে এনএসএ কে হেল্প করলেও ও চিরেই সে মানুষের ক্ষতি করে ফেলেছে। এরপর সিন শিফট হয়। সময়টা তখন 2011 সাল, যেখানে স্নোডেন আবার মিলির সাথে দেখা করতে চায়। স্নোডেন তাকে সরি বলে বিয়ের জন্য প্রপোজ করে। স্নোডেন বলে, আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। মিলি এই কথা শুনে খুশি হয়ে যায় আর বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে আবার একসাথে থাকতে শুরু করে। এসব কিছুর মধ্যে স্নোডেন জানতে পারে এফবিআই সবকিছু জেনে গিয়েছে, আর এখন পর্যন্ত তারা এনএসআই এর 3 জন অফিসারকে ধরে ফেলেছে। এই প্রবলেমের সমাধান খোঁজার জন্য সে আরও একবার সিআইএ তে যায়, যেখানে ব্রায়ান তাকে জানায় যে চাইনা তাদের সিস্টেমে মেলওয়্যার ঢুকিয়ে দিয়েছে। এজন্য ব্রায়ান তাকে নতুন একটা ট্র্যাক দেয়। এই ট্র্যাক অনুযায়ী স্নোডেনকে আওয়াতে গিয়ে চাইনিজ হ্যাকারদের সাথে লড়াই করতে হবে। এরপর ঘরে ফিরে এসে স্নোডেন সবকিছু মিলিকে জানিয়ে দেয়। মিলি প্রথমে তাকে হেল্প করতে চায় না, কিন্তু স্নোডেনের অবস্থা দেখে মিলি তার সাথে হাওয়াই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা দুজন একসাথে হাওয়াই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হাওয়াই স্নোডেন তার নতুন টিমের সাথে দেখা করতে চায়। এখানে গ্লাবেলের দেখা হয় তার সাথে, একজন সাইন এক্সপার্ট যার নাম প্ল্যাটিক, আর একজন মেইল এক্সপার্ট যার নাম ড্রেবার। তারা দুজনও ছিল। তারা একসাথে মিলে কাজ করতে শুরু করে। তারা প্রতিদিন কোনো না কোনো ইনফরমেশন পেত এবং সেগুলো কালেক্ট করে রাখত। কিছুদিন পর মিলি সবাইকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে, কিন্তু স্নোডেনের পায়ের যেখানে আগে মুচকে গিয়েছিল সেখানে আবার হঠাৎ করে ব্যথা শুরু করে, যার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে বের হয়ে স্নোডেন ব্রায়নের সাথে দেখা করে। ব্রায়ন তাকে বলে সিআইএ তাকে আর মিলিকে অনেকদিন ধরে ফলো করছে, কারণ সিআইএ এর সন্দেহ যে স্নোডেন ভিন্ন রকম কোনো কিছুর প্ল্যান করছে। এসব কিছু জানার পর স্নোডেন অনেক চিন্তায় পড়ে যায়। এরপর রুমে এসে মিলিকে সে তার বাড়িতে ফিরে যেতে বলে, কারণ সামনে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। স্নোডেনের বারবার মনে হতে থাকে যে এনএসসি এবং সিআইএ সাধারণ মানুষের সাথে চরম অন্যায় করছে। তাই উপায় না পেয়ে স্নোডেন লরা নামের একজন সাংবাদিকের সাথে ইমেইলে কথা বলে। স্নোডেন লরাকে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করতে বলে। এরপর লরা তার সাথে দেখা করতে আসে। সে লরাকে সবকিছু খুলে বলে। স্নোডেন লরাকে একটা ইন্টারভিউ দিতে চায়, কিন্তু এর জন্য তার আরো কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল। এর জন্য সে আবার সিআই অফিসে যায়, আর সেখানে সব ডেটাই একটা মেমোরি কার্ডে কপি করে সেখানে মেমোরি কার্ডটা রুবিক্স কিউবের মধ্যে ফেলে সেখান থেকে বের হওয়ার সময় সে সবাইকে বলে যে আজকে তার শরীরটা খারাপ লাগছে। কিন্তু স্নোডেন জানতো অফিস থেকে তাকে চেক না করে বাইরে বের হতে দেওয়া হবে না। এজন্য সে এখানে বুদ্ধি কাটিয়ে সেই ক্লিনিং গেটে প্রবেশের আগেই এরকম মজা করে রুবিক্স কিউবটা সেখানে থাকা গার্ডের দিকে থ্রু করে এবং তাকে সেটি মজা করে মেলাতে বলে। গার্ড এটা মজা হিসেবে নিয়ে সেটি ক্যাচ করে, আর গার্ড সেই ক্লিনিং গেটের পাশে দিয়ে রুবিক্স কিউবটা মেলানোর চেষ্টা করতে করতে উপাসে চলে যায়। ততক্ষণে স্টুডেন্ট নিজের স্ক্যান শেষে বেরিয়ে আসে। তবে রুবিক্স কিউবটা সে গার্ডকে মজার চলে থ্রু করলেও গার্ড সেটি হাতে নিয়ে ম্যানুয়ালি চেক করে, কিন্তু গার্ড সেখানে কিছুই দেখতে পায় না। এরপর স্টুডেন্ট গেটের উপাসে এসে গার্ড থেকে সে আবার রুবিক্স কিউবটা ফিরিয়ে নেয়, আর এভাবেই গার্ডদের বোকা বানিয়ে সে ডাটাগুলো পাস করে ফেলে। আর অফিস থেকে বের হয়ে এসে সুজা সে লরা আর ড্যানিয়েল এর সাথে দেখা করে। এরপর প্রথমে তাদের মোবাইলের সিগন্যাল জ্যামারে ফেলে দেয়, যাতে কেউ তাদেরকে ট্র্যাক করতে না পারে। তারা একটা সিকিউর জায়গায় চলে আসে, যেখানে লরা তার ক্যামেরা অন করে। এরপর স্টুডেন্ট ক্যামেরাতে সিআই এবং এনএসএ এর সকল অবৈধ কর্মকাণ্ডগুলো বলতে থাকে এবং সেটি ভিডিও রেকর্ড করতে থাকে। আর এই ইনফরমেশনগুলো স্টুডেন্ট আর এর আগেও সেই মেমোরি কার্ডে কপি
কপি করে রুবিক্স কিউবে করে পাস করেছিল। এবার সেই ইনফরমেশনগুলো তারা দ্য গার্ডিয়ান নামের সংবাদ সংস্থাকে দেয়। এরপর 5 জুন 2013 সালে দ্য গার্ডিয়ান একটা নিউজ প্রকাশ করে। সেখানে প্রথম হেডলাইনে লেখা ছিল, এনএসএ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের স্মার্টফোন থেকে তাদের গোপন তথ্য সংগ্রহ করছে। এই নিউজটা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এরপর পুরো ওয়ার্ল্ডে অসংখ্য নিউজ চ্যানেল এই নিউজটি কভার করে। এর কয়েকদিন পরে 9 জুন স্নোডেন নিজেই ক্যামেরার সামনে আসে আর সারা ওয়ার্ল্ডের লাইভে এনএসএর সকল অবৈধ কর্মকাণ্ডগুলো জানিয়ে দেয়। আর এই সব কিছু তখন টিভি চ্যানেলে লাইভ দেখানো হচ্ছিল। এক মুহূর্তে তা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়ে যায়। এতে এক নিমিষে পুরো আমেরিকা দুমড়ে চুমড়ে যায়। আমেরিকার গোপন এত সব অবৈধ কুকীর্তিগুলো জানার পরে পুরো পৃথিবীর মানুষ হতবাক হয়ে যায়। আর এবার পুরো পৃথিবীর মানুষেরা বুঝে যায় যে আমেরিকা আসলে সব সময় পৃথিবীর সকল দেশকে তাদের হাতের মুঠোয় নিতে চেয়েছে। আর তারা সব সময় তাদের ক্ষমতার অপব্যবহার করে পৃথিবীর সকল দেশকে তাদের গোলাম বানিয়ে রাখছে। সারা পৃথিবীতে আমেরিকার দুর্নাম ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা স্নোডেনকে একজন হ্যাকার বলে দাবি করে। সেই সাথে সে স্নোডেনকে একজন দেশদ্রোহী হিসেবে ঘোষণা করে তার উপর দেশদ্রোহীর মামলা করে দেয়। এরপর গভর্নমেন্ট তার পাসপোর্টও ব্যান করে। সেই সাথে পুলিশ ডিপার্টমেন্টকেও তাকে দ্রুত গ্রেফতার করার অর্ডার দেয়। কিন্তু এখন পৃথিবীর বেশিরভাগ মানুষ স্নোডেনকে তাদের হিরো মনে করতে শুরু করে, কারণ সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে আর সে সবার প্রাইভেসি রক্ষা করেছে। যদি স্নোডেন এসব বিষয়ে ফাঁস না করত, তাহলে এনএসএ মানুষের মোবাইল আর কম্পিউটারের সকল গোপন ইনফরমেশনগুলো কালেক্ট করত আর সেটা স্নোডেনের জন্য রক্ষা পেয়েছে। এবার পুরো পুলিশ ডিপার্টমেন্ট স্নোডেনকে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু তখনই ড্যানিয়েল তাকে হেল্প করার জন্য চলে আসে। এরপর সে তাকে ডেফু নামের এক আইনজীবীর সাথে কথা বলিয়ে দেয়। এরপর সে একজন রিপোর্টারের ছদ্মবেশে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ডেফু তাকে বিভিন্নভাবে আড়াল করে একটা বস্তি এলাকাতে নিয়ে যায়। আর সেখানে স্নোডেন বেশ কয়েকদিন ধরে একটা ইন্ডিয়ান পরিবারে আশ্রয় ছিল, কারণ বাইরে আমেরিকান পুলিশ তাকে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলবে। এরপর আমেরিকা সহ পুরো ইউরোপ কান্ট্রিতে তার ভিসা ব্যান করে দেওয়া হয়েছিল। আর সেখানে কয়েকদিন থাকার পরে সে ছদ্মবেশে ফ্লাইটে করে রাশিয়ার মস্কোতে চলে যায়। কারণ যখন এই ব্যাপারটা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানতে পারে, তখন সে স্নোডেনকে নিজেদের দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রাশিয়ার গভর্নমেন্ট তাকে পুরো সম্মানের সাথে মস্কোতে থাকার অনুমতি দেয়। যদিও এরপরে আমেরিকা সরকার স্নোডেনকে রাশিয়া থেকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে রাশিয়ার সরকার তাদের দেশের নাগরিকত্ব দিয়ে দেয়, যার কারণে বাকিটা জীবন স্নোডেন নিরাপদভাবে রাশিয়াতেই থেকে যায়। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।